নমস্কার সবাইকে সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। দীর্ঘ প্রায় 1.5 মাস পর আজকে আবার আমি নতুন করে ভিডিও করা শুরু করছি। আমি বলেছি আমফানের জন্য আমাদের এরিয়াতে প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং তার জন্য বাড়িতে যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্রডব্যান্ড কানেকশান নষ্ট হওয়ার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি বা আপলোড করতে পারিনি। যাই হোক, সেটা মিটেছে সমস্যাটা। তো আজকে আমি ক্লাস 11-এর নতুন একটা চ্যাপ্টার মহাকর্ষ, এই চ্যাপ্টার আজকে আমি শুরু করতে চলেছি। তো মহাকর্ষ ক্লাস 11-এর খুব বড় একটা আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, গ্র্যাভিটেশন চ্যাপ্টার আমাদের ইংলিশে বলবো। এখন মহাকর্ষ কাকে বলে এই নিয়ে প্রত্যেকের একটা বেসিক ধারণা প্রত্যেকেরই আছে। কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, তাদের মধ্যে সবসময় একটা আকর্ষণ বল কাজ করে। এই যে আকর্ষণ বল, তাকে আমরা বলবো মহাকর্ষ। মহাকর্ষ বেসিক্যালি কিন্তু একটা আকর্ষণ বল। মহাকর্ষ বল কি? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকেই বলবো আমরা মহাকর্ষ বল। এবং এই যে মহাকর্ষ বলের মান কি হবে এবং এর প্রকৃতি কি হবে, এইসব নিয়ে কিন্তু প্রথমে বিজ্ঞানী নিউটন একটি সূত্র উনি দিয়েছিলেন আমাদেরকে। তাকে বলবো আমরা কি? বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে কি শিখবো আমরা? নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি? উনি বলেছিলেন, যদি দুটো আমি বস্তু নিই, যে দুটি বস্তুর একটি ভর m1 এবং আরেকটি ভর m2, এবং দুটো বস্তুর দূরত্ব এর মাঝখান থেকে এর মাঝখান, সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাস, এই যে ডিস্টেন্স, যদি এটা আমি r নিই, r ডিস্টেন্স, তাহলে বিজ্ঞানী নিউটন বলেছিলেন ইয়াদের মধ্যে যে আকর্ষণ বল, অবশ্যই মহাকর্ষ বল সবসময় আকর্ষণ বল হয়, এটা ওর একটা প্রপার্টি। আকর্ষণ বল এফ ধরলে, তো এফটা কি বললাম? এফটা হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আরটা কি? দূরত্ব। কার মধ্যে দূরত্ব? যে দুটি বস্তু আমি কনসিডার করব, যাদের মধ্যে মহাকর্ষ বল নির্ণয় করব, তাদের মধ্যবর্তী দূরত্ব আমি নেব আর। আর m1 ও m2 কি? দুটি বস্তুর ভর। আমি ধরলাম m1টা প্রথম বস্তুর ভর, m2টা দ্বিতীয় বস্তুর ভর। নিউটন কি বলেছিল? নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমি যদি ল্যাঙ্গুয়েজটা বলি, উনি কি বলেছিল? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের যে সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করবে, এবং এই যে আকর্ষণ বলের মান, এই মানটি বস্তুকণা দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। আকর্ষণ বলটা বস্তুর যে ভরের গুণফল m1 m2 তার সঙ্গে সমানুপাতিক, এটা 1 নম্বর। এবং 2 নম্বর, এই মান, বলের মানটা দূরত্বের যে বর্গ তার সঙ্গে ব্যস্তপাতিক। অর্থাৎ নিউটনের সূত্রতে লিখতে পারবো এফ সমানুপাতিক m1 m2 এবং এফ সমানুপাতিক 1/r²। মাথায় রাখতে হবে, যখন এফ সমানুপাতিক m1 m2 বলবো তখন অবভিয়াসলি আর স্থির থাকবে, আর কনস্ট্যান্ট থাকবে। এবং যখন আমি এফ সমানুপাতিক 1/r² বলবো তখন কিন্তু m1 m2 স্থির থাকবে। তা আমরা জানি অঙ্কে সূত্র আছে ভেদের সম্পর্ক, সেখান থেকে লিখতে পারবো 1 নম্বর 2 নম্বর থেকে এফ সমানুপাতিক m1 m2/r²। m1 m2/r²। আমি যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, লিখতে পারবো f ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট ঢুকবে g, m1 m2/r²। এই নতুন যে একটা কনস্ট্যান্ট আমি এখানে আমদানি করলাম বা নিয়ে আসলাম, লক্ষ্য করো জি দিয়ে লিখলাম, বড় হাতের জি। এই জি কে বলা হবে কি? মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হবে? মহাকর্ষীয় ধ্রুবক, বা আরো ভালো বললে সার্বজনীন বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সর্বজনীন কথাটা কেন ইউজ করি সেটা আমি পরে বলবো, ডিটেলস ইউজ করি এই জন্য, সাধারণত এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, বড় হাতের জি, এটা কিন্তু পুরো মহাবিশ্বে যে কোনো পয়েন্টে, যে কোনো গ্রহ, নক্ষত্র, যে কোনো গ্যালাক্সিতে সব জায়গায় কিন্তু এর মানটা সবসময় একই থাকে, স্থির থাকে। সেই জন্য এটা অবশ্যই ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কিন্তু বর্তমান ফিজিক্স যেটা উন্নতি হয়েছে, দেখা গেছে এর মানটা ব্ল্যাক হোলের পাশে
বা প্রচণ্ড ভারী কোনো তারা নক্ষত্রের পাশে কিন্তু এর মানটা একটু মানে পার্থক্য হয়, তারতম্য হয়। যাক, মোটামুটি পুরো মহাবিশ্বে এর মানটা স্থির থাকে। সেই জন্য অনেক ক্ষেত্রে বলি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই নামে ওদেরকে রাখতে পারি। এই নিয়ে ডিটেলস আমি বলবো, এরপরে বলবো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র এটাই। কি বললাম আমি? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোজক সরলরেখা বরাবর, এই রেখা বরাবর, এদিকে কাজ করবে, এদিকে কাজ করবে, পরস্পরকে আকর্ষণ করবে, এবং এই আকর্ষণ বলে মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং ইহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্রের একটি গাণিতিক রূপ। এবারে এই ডিটেলস জি এর সংজ্ঞা, একক, মান, মাত্রা এইগুলো বলার আগে আমি নিউটনের মহাকর্ষ সূত্রের একটা ভেক্টর রূপ আছে যেটা অনেক ক্ষেত্রে লাগে আমাদের কাছে, সেটা একটু বলে নিই। তারপর আমি ডিটেলস মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে আমি আসবো। নেক্সট আমি আসবো, কি আসবো, নিউটনের যে মহাকর্ষ সূত্র তার যে ভেক্টর রূপ সেটা আমি একটু দেখে নিই। লক্ষ্য করো, মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ আমি একটা চিত্র রেখেছি, আমি একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র রেখেছি, এবং যে নির্দেশতন্ত্রে এটা মূল বিন্দু, এখানে দুটো বস্তু নিয়েছি আমি। একটা নিয়েছি m1 ভরের বস্তু, লক্ষ্য করে m1 ভরের বস্তু, একটা m2 ভরের বস্তু। মনে করি m1 ভরের বস্তুর মূলবিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর আমি এটা নাম দিচ্ছি r1 ভেক্টর, এবং m2 ভরের মূলবিন্দু সাপেক্ষে যে অবস্থান ভেক্টর বা দিক নির্দেশক ভেক্টর আমি সেটাকে বলছি কি r2 ভেক্টর। এবং লক্ষ্য করো r21 ভেক্টর এবং r12 ভেক্টর এটা কিন্তু বেসিক্যালি হলো যে m1 থেকে m2 যে দূরত্ব আমি সেটাকে নিচ্ছি, যদি আমি m1 এর সাপেক্ষে নিই, m1 এর সাপেক্ষে m2 অবস্থান ভেক্টর r21 ভেক্টর, এবং m2 সাপেক্ষে m1 অবস্থান ভেক্টর আমি নিচ্ছি r12 ভেক্টর। তাহলে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেই সূত্র থেকে আমি কিন্তু খুব ইজিলি লিখতে পারবো। লক্ষ্য করো r21 ভেক্টর সমান আমি লিখতে পারবো r2 মাইনাস r1। লক্ষ্য করো এই r1 ভেক্টর, এই সরি এটা r1 ভেক্টর প্লাস এদিকে যাও r21 ভেক্টর, এই r1 ভেক্টর এদিকে যাও, তা r1 এটাও লিখি, সাপোজ আমি লিখলাম r1 ভেক্টর প্লাস r21 ভেক্টর, এই গিয়ে এ আসলাম ত্রিভুজ সূত্র উল্টো গেলাম, r2 ভেক্টর। তো r1 ভেক্টর প্লাস r21 ভেক্টর সমান r2 ভেক্টর। তো r21 কত হবে? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। যদি উল্টে দিই আমি উল্টো লিখতে পারি, এবং r12 ভেক্টর কি পাবো? জাস্ট উল্টো যাবো, তো লিখবে এটাকে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। তো বেসিক্যালি r21 ভেক্টর এবং r12 ভেক্টর একই টাইপের, শুধু এর ডাইরেকশনটা উল্টো দিকে, দুটোই কিন্তু মান একদম সেম। অ্যাকচুয়ালি r21 ভেক্টর বা r12 ভেক্টর এটাই কিন্তু m1 ও m2 এই যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা ডিনোট করছি। মানে আমি যদি মান লিখি r21 ভেক্টর মান সমান কিন্তু হবে r12 ভেক্টরের যে মান সেটাই আমি লিখবো r দিয়ে, rটা ডিস্টেন্স বিটুইন দ্য টু মাস m1 অ্যান্ড m2, m1 m2 এর মধ্যে যে দূরত্ব সেটাকে আমি r দিয়ে আমি ডিনোট করছি। লক্ষ্য করো, তাহলে আমি যদি r12 ভেক্টর বা r21 ভেক্টর এইদিকে একটা একক ভেক্টর ধরি, ওকে, একক ভেক্টর, তা কি লিখতে পারবো r21 ক্যাপ, মানে এইদিকে একক ভেক্টর, r21 ভেক্টর এদিকে r21 ক্যাপ কত হবে? ভেক্টর বাই ভেক্টরের মান, ঠিক একই হবে r12 ক্যাপ r12 ভেক্টর বাই r। মানে বেসিক্যালি আমি কিন্তু দুটো একক ভেক্টর লিখলাম, একটা r21 এবং একটা r12, মাথায় ক্যাপ মানে দুটোই কিন্তু একক ভেক্টরকে ডিনোট করবে। এবারে যদি নিউটনের মহাকর্ষ সূত্রকে আমি লিখি গাণিতিক রূপ, কি ছিল ওর মহাকর্ষ সূত্রের মেন যে গাণিতিক রূপ ছিল, এফ ইকুয়াল টু কি ছিল, জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এটা কিন্তু ওর গাণিতিক রূপ ছিল উইদাউট ডাইরেকশন, ও ডাইরেকশন কিন্তু এর মধ্যে ঢুকে নেই,
লক্ষ্য করো ডাইরেকশনের মধ্যে ঢুকে নেই। এবার আমি যদি এটাকে লিখি, বলি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমি সূত্র লিখবো এবং বলবো কি m1 ভরের জন্য m2 ভরের ওপর ক্রিয়াশীল বল, বুঝবে, m1 ভরের জন্য m2 ভরের ওপর ক্রিয়াশীল বল, সেটা কত হচ্ছে, তো m1 ভর কি করবে, m2 ভরকে নিজের দিকে আকর্ষণ করবে, বুঝবে, m1 ভর m2 ভরকে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে সেটাকে আমি কি লিখবো, লিখেছি এখানে r12, এই সরি f12 ভেক্টর। তো f12 ভেক্টর, f12 ভেক্টর কি লিখে দিচ্ছি, কি এটা হলো m1 ভরের জন্য কি m2 ভরের উপর ক্রিয়াশীল আকর্ষণ বল। m1 ভরের জন্য m2 ভরের উপর ক্রিয়াশীল আকর্ষণ বল, সেটা আমি f12 ভেক্টর নিয়েছি। তাই সেটা কত হবে, আমি এর মানটা লিখতে হবে f12 ভেক্টর সমান g ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। আর মানে বলেছি আমি আটটা m1 m2 মধ্যবর্তী যে দূরত্ব। লক্ষ্য ডাইরেকশন কোন দিকে, এর ডাইরেকশনটা কিন্তু আছে r12 ভেক্টরের দিকে, অথবা বলতে পারি মাইনাস r21 ভেক্টরের দিকে, দুটি বলতে পারি। যে কোনো ভেক্টর মানে কি, ভেক্টরের মান এটা ইন্টু দিই, আমি দেখি r21 ক্যাপ, এটা কাজ করছে এইদিকে আর বলটা কাজ করছে এইদিকে, তাহলে মাইনাস হবে। অর্থাৎ বলতে পারবো, খুব সংক্ষেপে বলতে পারবো যে m1 ভরের জন্য m2 ভরের ওপর ক্রিয়াশীল যে বল f12 ভেক্টর কত হবে, মাইনাস জি m1 m2 বাই আর স্কোয়ার ইন্টু r ক্যাপ 21 এবারে আমি যদি এই r ক্যাপ 21 এই ভ্যালুটাকে বসিয়ে দিই এখানে, তা পাবো কি, আমি লিখতে পারবো, এটাই লিখতে পারবো f12 ভেক্টর সমান মাইনাস জি m1 m2 বাই r কিউব r21 ভেক্টর। লক্ষ্য করো r21 ক্যাপ মানে r21 ভেক্টর বাই r বসিয়ে দিলে r স্কোয়ার ইন্টু r নিচে একটা r কিউব হয়ে যায়। এটাই তো লিখতে হবে সেক্ষেত্রে আমি। ঠিক একইভাবে আমি উল্টো বলি, তো m2 ভরের জন্য m1 ভরের ওপর ক্রিয়াশীল বল, লক্ষ্য করো এখানে লিখছি m2 ঠিক উল্টো ভরের জন্য m1 ভরের ওপর ক্রিয়াশীল বল। আমি এটাকে লিখবো কি, উল্টো লিখি f21 ভেক্টর, m2 ভরের জন্য f21 ভেক্টর। তো m2 ভরের জন্য কাজ করছে m1 ভরের ওপর, তো বলটা কিন্তু m2 এর দিকে থাকবে, f21 ভেক্টর কত, আমি কিন্তু এর ইকুয়েশন লিখতে পারি মাইনাস জি m1 m2 বাই আর স্কোয়ার, লিখবো r12 ক্যাপ, বা একইভাবে লিখতে পারি f21 ভেক্টর সমান মাইনাস জি m1 m2 বাই আর কিউব ইন্টু r12 ভেক্টর, একদম আগের মতো লিখতে পারি। তা লক্ষ্য করো f12 ভেক্টর এবং f21 ভেক্টর দুটো ভেক্টরই কিন্তু বা দুটো বলে কিন্তু আমি মান পেয়ে গেলাম। এইগুলি কিন্তু হলো কি, এইগুলো হলো নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। আমি m1 ভরের জন্য m2 ভরের ওপর ইকুয়েশন এই দুটো লিখতে পারি, আর m2 ভরের জন্য m1 ভরের ওপর ক্রিয়াশীল যে বল সেটা আমি এটা লিখতে পারি। এখন এই যে দুটো বস্তুকণার ওপর ক্রিয়াশীল পারস্পরিক মহাকর্ষ বল কাজ করছে, মানে পারস্পরিক মানে কি, m1 এর জন্য m2 এর ওপর এবং m2 এর জন্য m1 এর ওপর, আমাকে দেখাতে হবে যে দুটো বল সমান। দুটো বল সমান দেখানোর উপায় কি, দুটো বল সমান দেখানোর সব থেকে যা ভালো উপায়, একটা জিনিস লক্ষ্য করো, আমি যে নাম দিই ইকুয়েশনগুলো, সাপোজ আর নাম দিলাম এটাকে দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন, আমি এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। লক্ষ্য করো আমি 1 নম্বর থেকে কি লিখতে হবে, f12 ভেক্টর সমান মাইনাস জি m1 m2 বাই আর কিউব, এই r21 ভেক্টর কি পেয়েছি আমি, r21 ভেক্টর, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর লিখতে হবে, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর লিখে দিলাম এটা।
এবারে আমি যদি এখানে একটা মাইনাস কমন নিই, মাইনাসটা গুণ করে দিই, বা মাইনাস কমন নিয়ে মাইনাস প্লাস করতে পারো। তো জি m1 m2 বাই আর কিউব কি হবে, এটা r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, হ্যাঁ কি না, উল্টাবে। তো r1 ভেক্টর মানে r2 ভেক্টর, এটা সমান কি r12 ভেক্টর। মানে লিখতে পারি জি m1 m2 বাই আর কিউব r12 ভেক্টর, লক্ষ্য করো 2 নম্বর ইকুয়েশন থেকে জি m1 m2 বাই আর কিউব r12 ভেক্টর, এই জিনিসটা সেম জিনিস, এখানে মাইনাস আছে, মাইনাস নেই, তাই কি লিখতে হবে, সমান লিখতে হবে মাইনাস এফ, কত এটা, মাইনাস এফ, এই কোশ্চেনটা দেখো 2 1 ভেক্টর। তাহলে কি পাচ্ছি আমি তো আলটিমেট পেলাম, কি আমি আলটিমেট পেলাম f12 ভেক্টর সমান মাইনাস f21 ভেক্টর। তার মানে কি, তার মানে m1 বস্তু m2 বস্তুর উপর যে পরিমাণ বল কাজ করবে, m2 বস্তু ও m1 ভরের বস্তুর উপর সেম বল কাজ করবে, বাট দুটোর দিক কিন্তু হবে বিপরীত, দুটোর দিক হবে অপোজিট। এবারে আমরা আসবো মহাকর্ষীয় যে ধ্রুবক লিখেছিলাম, মহাকর্ষীয় ধ্রুবক, এটা নিয়ে নিউটনের সূত্র কি পেয়েছিলাম, F ইজিক্যাল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, বা লিখতে পারবো জি ইজিক্যাল টু এফ আর স্কোয়ার বাই m1 m2। ফিজিক্সে যে কোনো রাশির সংজ্ঞা দেওয়ার একটা বেসিক নিয়ম আছে, কি করি আমরা, অনেকগুলোকে 1 ধরে নিই, যদি m1 টু 1 হয়, m2 1 হয়, আর 1 হয়, তাহলে কি হবে, জি সমান এফ ইন্টু 1 স্কোয়ার বাই 1 ইন্টু 1 এফ। লক্ষ্য করো m1 1 মানে কি, একক ভর, m2 1 একক ভর, r1 একক দূরত্ব, তাহলে কি দাঁড়াচ্ছে, দুটি একক ভর সম্পন্ন বস্তু যদি তাদের মধ্যবর্তী দূরত্ব একক হয়, তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করবে, তাকে আমি বলবো কি, এফ ইকুয়াল টু কি, এফ ইজিক্যাল টু জি, তাদের কি বলবো, তাকেই বলবো মহাকর্ষীয় ধ্রুবক বা জি। কি বলবো সংজ্ঞাটা, মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা কি হবে, দুটি একক ভর বিশিষ্ট বস্তুকণা একক দূরত্বের ব্যবধানে থেকে পরস্পরকে যে পরিমাণ মহাকর্ষীয় আকর্ষণ বল দিয়ে আকর্ষণ করে, তাকে বলবো মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবং মাথায় রাখতে হবে এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, ক্যাপিটাল জি, এর মান কিন্তু কনস্ট্যান্ট, এর মান সবসময় কি হয়, কনস্ট্যান্ট হয়। এবং এর মানটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের, এর মানটা হয়, জি এর যে মান সেটা দুটো পদ্ধতি হয়, একটা সিজিএস একটা এসআই, 6.67 ইন্টু 10⁻⁻11, এটা এসআই একক, আর 6.67 10⁻⁻8 এটি হবে সিজিএস একক। এসআই একক ও সিজিএস একক আমি ইচ্ছে করে লিখেছি, তার কারণ ওই এককগুলো আমি বার করবো। তাহলে কি করবো, আমি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মহাকর্ষীয় ধ্রুবকের এসআই এবং সিজিএস একক আমি নির্ণয় করব। লক্ষ্য করো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন জি এর ইকুয়েশন, আমি এখান থেকে কি লিখতে পাবো, জি এর একক কি হবে, এফ এর একক জানো তোমার এসআই নিউটন, আর এর একক মিটার তার স্কোয়ার, ভরের একক কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার, তা কি হবে নিউটন মিটার স্কোয়ার কেজি -2 লিখে দিলাম এখানে। অতএব মানটা কত হবে, 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি -2। এটা কি মহাকর্ষীয় ধ্রুবকের এসআই মান, এসআই মান, এবং এটা এসআই একক। ঠিক একইভাবে সিজিএস একক কি হবে, সেক্ষেত্রে বলের একক ডাইন হবে, দূরত্বের একক সেন্টিমিটার হবে তার স্কোয়ার, এবং নিচে গ্রাম তার স্কোয়ার, তাই ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম -2। তো কি লিখবো, 6.67 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার
গ্রাম মাইনাস 2। মহাকর্ষীয় ধ্রুবকে আমি 2 রকম মান পেলাম, একটা পেলাম এসআই মান, একটা সিজিএস মান। এটা এসআই একক, এটা কি এসআই একক, আর এটা কি সিজিএস একক। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক আমি একক পেলাম, সংজ্ঞা পেলাম এবং তাদের মান পেলাম। নেক্সট টাইম আসবো যে মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা, ডাইমেনশন। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি হবে দেখবো আমরা। এখন মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা জি এর মাত্রা সমান কি হবে এফ এর মাত্রা। এফটা কি বল, বলের মাত্রা এম জানো তোমরা এল টি মাইনাস 2, কিন্তু দূরত্ব, দূরত্ব মানে মাত্রা এল, তার স্কোয়ার আছে, বাই ভরের মাত্রা জানো এম, দুটো আছে এম স্কোয়ার। তাহলে কি হবে, এক টাইম কাটবে ও এক টাইম উপরে উঠবে, এম মাইনাস 1 এল কিউব টি মাইনাস 2। এটাই হবে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। কি হবে এম মাইনাস 1 মানে এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব এবং টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমি মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা পেলাম, একক পেলাম এবং তার সঙ্গে মাত্রা পেলাম। ওকে, নেক্সট আমরা আসবো মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব কি জিনিস, খুব সিম্পল বললে মহাকর্ষীয় ক্ষেত্র বলতে বুঝি আমরা তো কি, কোনো একটা বস্তু বা যে কোনো একটা বডি তার নিজের যে ভর থাকবে, ওজন থাকবে, ভর বলি ওজন না, ভরের জন্য তার চারিদিকে যে অঞ্চলের মধ্যে একটা মহাকর্ষীয় প্রভাব অনুভব করে। তার মানে কোনো একটা বস্তু চতুর্দিকে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো বস্তু আনলে তার উপরে মহাকর্ষীয় বল প্রয়োগ করতে পারবে, সেই যে অঞ্চল তাকে বলে মহাকর্ষীয় আমরা ক্ষেত্র। দেখি তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলবো। সাপোজ একটা বডি আছে, বস্তু যার ভর আমি বললাম ক্যাপিটাল এম। এই বস্তু আমি বললাম একটা ক্ষেত্র আছে, এর মধ্যে এর একটা মহাকর্ষীয় প্রভাব আছে, অর্থাৎ এর মধ্যে কোনো একটা বস্তু রাখলে তার উপর একটা মহাকর্ষীয় আকর্ষণ বল প্রয়োগ করতে পারে, এর বাইরে রাখলে আকর্ষণ বল প্রয়োগ করতে পারে না, বা যে বল প্রয়োগ করে তার মান 0। এখন থিওরিটিক্যাল কিন্তু আমি বলতে পারি যেহেতু এফ ইজ ইকাল টু জি m1 m2 বা আর স্কোয়ার, যদি আর অসীম হয় একমাত্র তখনই কিন্তু মহাকর্ষীয় বল 0 হবে। অর্থাৎ থিওরিটিক্যাল বলতে পারি যে কোনো বস্তুর মহাকর্ষীয় যে ক্ষেত্র মানে সীমানা, এই সীমানা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত। বাট বাস্তব ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব বা কিছু একটা দূরত্ব পর মানটা এত কমে যায়, সেক্ষেত্রে সেটাকে আমি 0 ধরতেই পারি। তাহলে যাক, এটা কিন্তু এই যে এরিয়া বললাম, এই এরিয়াটা কি, এটা হলো এম বস্তুর একটা ক্ষেত্র, এটা হলো কি মহাকর্ষীয় ক্ষেত্র। কার, এটা এম ভরের বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র। অর্থাৎ কোন একটা বস্তু তার চতুর্দিকে বা পরিপার্শ্বে যে অঞ্চলের মধ্যে অন্য একটা বস্তু থাকলে তার উপর মহাকর্ষীয় আকর্ষণ বল প্রয়োগ করতে পারে বা মহাকর্ষীয় প্রভাব থাকে, সেই অঞ্চল করবো মহাকর্ষীয় ক্ষেত্র। এখন এই ক্ষেত্র কতটা স্ট্রং, কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য আমরা আরেকটা টার্ম এক্ষেত্রে আমরা ইউজ করব, তাকে বলবো মহাকর্ষীয়, একই রকম নাম, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এটাকে অনেক বইতে আমরা ই লিখি, অনেক বইতে জিও লেখে। এখন মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি জিনিস, যদি কোনো একটা বস্তুর যে মহাকর্ষীয় ক্ষেত্র তার মধ্যে আমি একটা একক ভরের বস্তু রাখি, একক ভর, তাহলে তার ওপর এই বস্তু যে বল কাজ করবে, যে বল প্রয়োগ করবে, আমি দূরত্ব আর ধরলাম, তাহলে এই একক ভরের বস্তুর ওপর এম ভরের বস্তু কর্তৃক প্রযুক্ত যে বল কত হবে, জি m1 m2 বাই আর স্কোয়ার। m1 মানে m আছে, m2 জায়গায় কি আছে 1 আছে, বাই আর স্কোয়ার। এই যে বল কাজ করবে তাকেই বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, বা অনেক বইতে জিও লেখে, স্মল জি দিয়েও লেখে। তা কি পাচ্ছি, আমি পাচ্ছি ই ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। লক্ষ্য করো, যদি এখানে একক ভর না থেকে এম ভর থাকতো, সাপোজ এখানে একক ভর নেই, 2 আছে, 2 থাকতো, 3 আছে, 3 থাকতো, এম থাকলে যদি এখানে এম ভর থাকতো, এম ভরের জন্য আমি যদি বলি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে, সে লিখবো আমি জি এম এম বাই আর স্কোয়ার।
লক্ষ্য করো এম ভরের জন্য মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এই কথাটা ঠিক না, তার কারণ হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞায় কিন্তু বলা আছে একক ভর থাকতে হবে। তা নিশ্চয়ই এটা সেক্ষেত্রে বল কি বল, এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। লক্ষ্য করো এই যে পার্ট জি এম বাই আর স্কোয়ার এই পার্টটা সমান লিখতে পারবো ই ইন্টু এম, লিখতে পারবো এফ ইকুয়াল টু এম ইন্টু ই, অর্থাৎ মহাকর্ষীয় বল সমান কি হবে ভর ইন্টু মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সমান লিখতে পারবো মহাকর্ষীয় ক্ষেত্র লিখতে পারবো কি বল বাই ভর, বল বাই ভর। অর্থাৎ আমি বলতে পারবো ই এর একক কি বলতে পারবো বলের একক বাই ভর কেজি, নিউটন পার কেজি। নিউটন পার কেজি মানে কিন্তু কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার কারণ কি নিউটন মানে কি, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি কেজি কেটে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ই এর মাত্রা কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কার একক ত্বরণ, তো মাত্রা কি হবে এল টি মাইনাস টু। মনে রাখবে সবসময় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন পার কেজি, মাত্রা হবে এল টি মাইনাস টু। এবারে এটা গেল মহাকর্ষীয় ক্ষেত্র ও মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশন, তার সংজ্ঞা, তার একক এবং মাত্রা। সংজ্ঞা আমি আবার বলছি, কোনো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের কোনো ভর রাখলে ওর ওপর যে বল প্রযুক্ত হবে তাকে আমি বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, তাকে বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবারে একে আমি বলবো মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব কি জিনিস, এখন এই যে একটা একক ভর আমি নিয়ে আসলাম, তো হঠাৎ করে আসেনি, আমাকে বাইরের থেকে এটাকে আস্তে 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 আমার আনতে হয়েছে, এনে এই বিন্দুতে রাখতে হয়েছে। এই বাইরের থেকে একক ভর আনার জন্য আমাকে বহিস্থ এজেন্ট বাইরের কোন একটা বাইরে কাউকে আমাকে আমি করতে পারি কাজটা, বাইরের কোন একটা বিষয় বা কোন একটা বস্তু বা কেউ যে কাজ করলো কোন কাজ এই একক ভর আনার জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে, সেই কাজকে বলবো আমি মহাকর্ষীয় বিভব। তা মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা কি বলবো, নেক্সট আমরা আসবো মহাকর্ষীয় বিভব। তো কি মহাকর্ষীয় বিভব, নেক্সট লিখবো মহাকর্ষীয় বিভব, একে লিখবো আমরা কি দিয়ে ক্যাপিটাল ভি দিয়ে। সংজ্ঞা কি বললাম, সংজ্ঞা হবে একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য কোনো বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কাজ করতে হয় বা কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব আমরা বলবো। তাহলে অসীম দূরত্ব, সাপোজ এটা একটা অসীম দূরত্ব, এটা অসীম দূরত্ব, এখান থেকে একটা একক ভর আমি আস্তে আস্তে নিয়ে আমি এই বিন্দুতে রাখতে চাই, কোন বিন্দু এম ভরের বস্তু থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে আমি রাখতে চাই। তো এ তো হঠাৎ করে আসবে না, এখানে আস্তে 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 আমাকে প্রত্যেকটা পথ অতিক্রম করে আমাকে এখানে আনতে হবে। আমি মনে করি যে আনার সময় কোনো একটা মুহূর্তে, যে কোনো একটা খুব ক্ষুদ্র একটা মুহূর্তে এই বস্তুটা এখানে আছে, এবং বলছি তখন এই যে এম ভরের বস্তু সেখান থেকে দূরত্ব এক্স দূরত্ব আছে, কি আছে একক ভরের বস্তু, তা কি বললাম, তো মনে করা যাক একক ভরের বস্তু কোন একটা মুহূর্তে এম ভরের যে বস্তু আছে যার মহাকর্ষীয় বিভব নির্ণয় করবো, মূল বিন্দু ধরি এখান থেকে এক্স দূরত্ব অবস্থিত, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি নাম দিচ্ছি এটা ও বিন্দু, সাপোজ এটা এ বিন্দু, বি বিন্দু, সিটা অসীম বিন্দু। তাহলে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, আমি ই ধরছি, ইকুয়েশন ছিল জি এম বাই দূরত্ব, আর স্কোয়ার ছিল, এক্ষেত্রে আর নেই, এক্স আছে, দূরত্বটা এক্স স্কোয়ার। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছি কেন, যেহেতু এটা একক ভর আছে সেই জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কথাটা আমি ইউজ করছি। এবারে আমি যদি এখান থেকে খুব ক্ষুদ্র একটা দূরত্ব নিয়ে আসি, লক্ষ্য করবে খুব ক্ষুদ্র দূরত্ব, ভীষণ একটা ক্ষুদ্র দূরত্ব আমি এখান থেকে নিয়ে আসলাম, আমি বলছি এই যে ক্ষুদ্র দূরত্ব নিয়ে আসলাম এই দূরত্বটা হলো ডিএক্স, কত ডিএক্স দূরত্ব। তাই ডিএক্স দূরত্ব আনার জন্য আমাকে কাজ করতে হবে একটা, কোন কাজ, সেই কাজটা করতে হবে এই যে তড়িৎ প্রাবল্য তার বিরুদ্ধে কাজ করতে হবে।
তার বিরুদ্ধে আমাকে একটা কাজ করতে হবে। তাহলে আমি লিখছি বি বিন্দু থেকে একক একক ভরকে ডিএক্স দূরত্ব সরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় কৃতকার্য কত হবে? কৃতকার্য কত হবে? যেহেতু ডিস্টেন্সটা খুবই ক্ষুদ্র, ডিএক্স খুব ক্ষুদ্র একটা আমি ডিস্টেন্স আমি আসছি, তাই কৃতকার্য খুব ক্ষুদ্র হবে, ডিডব্লিউ কত হবে? কৃতকার্য বল ইন্টু সরণ, ই কত? জিএম বা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। লক্ষ্য করো আমরা কিন্তু এই যে কৃতকার্য তাকেই বলছি আমার তড়িৎ বিভব। ওকে, তাকে তড়িৎ বিভব। তাহলে আমি পুরো টোটাল অসীম দূরত্ব থেকে আমি এ বিন্দু আনতে চাই, অর্থাৎ অসীম থেকে এ বিন্দুতে আনতে মোট কৃতকার্য অর্থাৎ যে কাজ কর তার নাম কি? বিভব, অর্থাৎ ওই বিন্দুর বিভব। কি বিভব? অবশ্যই মহাকর্ষীয় বিভব। কত হবে? সেটা লিখতে হবে ভি সমান, সেটাই কার্য সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ। এটা একটা অঙ্কের পার্ট, ইন্টিগ্রেশন ডিডব্লিউ, অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র পদ আনতে আমার যে কাজ করতে হচ্ছে সবগুলো আমি একসঙ্গে যোগ করব। কোথাতে শুরু করছি? ইনফিনিটি থেকে। কোথায় নিয়ে আসছি আমি? আর দূরত্বে। তাই কি হবে? ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইন্টিগ্রেশন আর কত হবে? জিএম বা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। জিএম বাইরে আনবো, এটা নিয়ম, অঙ্কের নিয়ম। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার, জিএম বাইরে আনবো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা হয় -1/x, লিমিট বসিয়ে রাখবো ইনফাইনাইট টু আর। এবারে এর মানটা আমরা পুট করব। মানটা পুট করে কত আসবে দেখো, মানটা পুট করলে আমরা পাবো সমান জিএম -1/r, সূত্র আছে -1 প্লাস 1/∞ সমান GM/r। তবে আলটিমেট কি পেলাম? আমি পেলাম বিভব ভি সমান GM/r। তাহলে মহাকর্ষ বিভব তার ইকুয়েশন কি হচ্ছে? ভি সমান GM/r। এটা কিন্তু মহাকর্ষ বিভবের একটা ইকুয়েশন, এটা মহাকর্ষ বিভবের একটা সমীকরণ, ভি সমান GM/r। এবারে একটা ছোট্ট পার্ট প্রথমেই বলা উচিত ছিল আমার, যে মহাকর্ষীয় বল, এই বলের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বলো বা ধর্ম বলো আছে। কি কি? একদম নাম্বার 1, এই বল সবসময় আকর্ষণ ধর্মী, খুব ইম্পর্টেন্ট। আকর্ষণ ধর্মী, কোনো বিকর্ষণ তুমি বল পাবে না, সবসময় মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। 2 নম্বর, এই বল কিন্তু দুর্বল শ্রেণীর, দুর্বল বল। পুরো মহাবিশ্ব অ্যাকচুয়ালি 4টে বল দিয়ে তৈরি: মহাকর্ষ বল, তড়িৎ বল, চুম্বক বল ও নিউক্লিয় বল। এর মধ্যে সব থেকে স্ট্রং ফোর্স হলো নিউক্লিয় বল, সব থেকে উইক ফোর্স হলো মহাকর্ষ বল। 3 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, এই বল মাধ্যম নিরপেক্ষ, খুব ইম্পর্টেন্ট, মাধ্যম নিরপেক্ষ। তার মানে কি? দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল কত হবে সেই বল বা সেই মান কখনো ওই দুটো বস্তুর মাঝখানে কি মাধ্যম আছে তার উপর আদৌ ডিপেন্ড করবে না। অর্থাৎ ওই বস্তুর মধ্যে বা ওই দুটো বস্তুর মাঝখানে বাতাস আছে, বায়ু আছে, বা শূন্য মাধ্যম আছে, বা জল আছে, বা কাঠ, কাগজ, কাঁচ কি আছে, তার উপর কিন্তু এই বলের মান ডিপেন্ড করে না, এই বল বেশি কম হয় না। এই জন্য এটা মাধ্যম নিরপেক্ষ বল। 4 নম্বর বলবো কি? 4 নম্বর বলবো ই একটি সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রক বল। কেন্দ্রক বল মানে বৃত্তপথে থাকে, মহাকর্ষ সবসময় তার কেন্দ্রের দিকে কাজ করবে। ওকে, মহাকর্ষ বল, তারপরে সান আছে এখানে, সান 8 ঘুরপাক খাচ্ছে এক্ষেত্রে। এই
5 নম্বর, ইহা একটি সংরক্ষী বল। এটা কি বল? সংরক্ষী। মহাকর্ষ বল কি একটা সংরক্ষী বল, এটা খুব ইম্পর্টেন্ট। সবসময় মহাকর্ষ বল সংরক্ষী হয়, অসংরক্ষী নয়। এই মোটামুটি কিছু বৈশিষ্ট্য আমরা জানতে হবে মহাকর্ষ বল নিয়ে। এবারে মহাকর্ষ বলের সঙ্গে তড়িৎ বলের খুব বড় মিল আছে। তড়িৎ বল, মহাকর্ষ বল দুটোই কিন্তু তোমার যে তড়িৎ বল কি ছিল, কুলম্বের সূত্র, F সমানুপাতিক Q1 Q2, F সমানুপাতিক 1/r²। অর্থাৎ এই যে নেচারটা কিন্তু মিল আছে, বাট দুটোর বৈশিষ্ট্য কিছু আলাদা, বাট এদের মধ্যে কিছু মিল আছে। এটাই মোটামুটি মহাকর্ষ বল। এবং আজকে আমরা তাহলে মহাকর্ষ নিয়ে কি আলোচনা করলাম? প্রথম বললাম নিউটনের সূত্র মহাকর্ষ বল নিয়ে, মহাকর্ষ কাকে বলে, এবং তারপরে যেটা বললাম আমরা নিউটনের সূত্রে ভেক্টর রূপ, মহাকর্ষীয় ধ্রুবক, তার সংজ্ঞা, একক, মাত্রা এবং তার মান, এবং কেন মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন বলা হয় সেটা বললাম। তারপর আমরা এসেছি মহাকর্ষীয় যে ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভবের রাশিমালা এবং মহাকর্ষ বলের কিছু বৈশিষ্ট্য। আজকে আমরা মহাকর্ষ নিয়েই থাকলাম। আমরা নেক্সট যে পর্ব, দ্বিতীয় পর্বে আমরা অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা সেই নিয়ে আমরা আলোচনা করব। আমার আগের যে ভিডিওগুলো অনেক বড় ছিল ভিডিওগুলো, বাট তোমাদের রিকোয়েস্টে ভিডিও আমি একটু ছোট করছি, চেষ্টা করব 30 থেকে 40 মিনিটের মধ্যে রাখার। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারবে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। এবং এই চ্যাপ্টার সমস্ত কোশ্চেন অ্যান্সার আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সাইন ফিজিক্স, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে।